আপনারা শুনছেন কাউন্টলেস টেলস, গল্প যেখানে অল্প নয়। কি হলো ডাক্তার, আপনিও আয়নায় অপরের ছায়া নড়তে দেখেছেন নাকি? এমন ভূত দেখার মতো দাঁড়িয়ে আছেন কেন? দেখুন দেখুন, আমার আর আপনার ছায়া ছাড়া আয়নাটাতে আর কোনো ছায়া নেই। কি হলো দেখুন। দু হাতে মুখ ঢেকে ফেললেন ডাক্তার বিশি। বললেন, আমাকে আমাকে আমার গাড়িতে তুলে দিন পরশবাবু, বাড়ি যাবো, অসুস্থ বোধ করছি। কি হলো আপনার? ব্যস্ত হয়ে পড়লেন পরমেশবাবু, কিন্তু মনের কৌতূহল চাপতে না পেরে বললেন, শেষে আপনিও কি ওদের দলে ভিড়লেন? মহাজ্বালা হলো। কাউন্টলেস টেলসে আজ আপনারা শুনছেন প্রখ্যাত সাহিত্যিক শিশির কুমার মজুমদারের লেখা ফ্রান্সিসের অভিশাপ গল্প অবলম্বনে অভিশপ্ত আয়না। তাহলে আর দেরি না করে শুনে নিন গল্পের পরবর্তী অংশ। বসুস কিউরিও শপের মালিক পরমেশবাবু প্রমাণ সাইজ আয়নাটার সামনে দাঁড়িয়ে একটু অবাক হলেন। মান্ধাতার আমলের জিনিস এটা। একটা স্ট্যান্ডের ওপর এমনভাবে দাঁড় করানো আছে যে ইচ্ছা করলেই আয়নাটাকে সামনে পেছনে হেলিয়ে দেওয়া যায়, এপাশে ওপাশে বাঁকানো যায়। এটা যে কোনো সাহেব সুবর বাড়ির এক শৌখিন জিনিস তাতে সন্দেহ নেই। পুরো পোশাক পরে বের হবার আগে সাহেবরা নিজেদের সাজ পোশাক এতে ভালো করে দেখে নিত। অকশন মাটির কেরানি রামরতন বাবুকে আড়ালে ডেকে পরমেশবাবু জিজ্ঞাসা করলেন, ও রামরতন, এই আয়নাটার মিনিমাম দাম কত রেখেছ? কত ছাড়বে বলো তো? রামরতন বাবু একটু থমকে গেলেন। বললেন, বসবাবু, ও আয়নাটা আপনি কিনবেন না। আপনি আমাদের পুরনো খদ্দের, আপনাকে সাবধান করে দেওয়া আমার কর্তব্য। ওটা জন সেবাস্টিয়ানের বাড়ির জিনিস। সাবধান কেন? সাহেব বাড়ির কত পুরনো জিনিসই তো আমি কিনেছি, কিনবো আরো কত। আর তাছাড়া জন সেবাস্টিয়ানের জিনিস হলে তো আরো ভালো। এ তো তাহলে খাঁটি বেলজিয়াম গ্লাসের আয়না, 100-150 বছর পুরনো তো হবেই। হ্যাঁ, তা হয়তো হবে, বললেন রামরতন বাবু। সঠিক হিসাব তো বলতে পারবো না, তবে যা শুনেছি ওই জন সেবাস্টিয়ান লোকটা তেমন ভালো লোক ছিল না। সামান্য টাকার জন্য বহু লোকের সর্বনাশ করেছিল, পয়সা কামিয়েছিল অনেক, কিন্তু সেই পাপের পয়সা নাকি সে বেশি দিন ভোগ করতে পারেনি। এই কথা শুনে পরমেশবাবু হাসলেন। বললেন, আরে বাবা, লোকটা খারাপ ছিল তাতে কি, মানলাম সে পাপ কাজ করত, কিন্তু তাই বলে তো আর আয়নায় তার পাপের ছায়া পড়েনি যে থেকে থেকে ফুটে উঠবে। একবার আয়নাটার দিকে চেয়ে দেখো, কি সুন্দর কারুকাজ, কি সুন্দর শৌখিনতা। তুমি যাই বলো, ও আয়না আমি কিনবই। অমন একটা গল্পের নায়কের আয়না দাও বুঝে যদি বেচতে পারি, অনেক লাভ হবে। বেশ কটা দিন কেটে গেল, কিন্তু নিলামে ওটা নিয়ে তেমন হাঁকাহাঁকি হলো না। অবশেষে নিয়ে নিলেন পরমেশবাবু। চেক লিখে রামরতন বাবুকে বললেন, রামরতন, ওই আয়না এখন আমারই। রামু ঠেলাওয়ালাকে দিয়ে কালই ওটা আমার বাড়িতে পাঠিয়ে দিও তো। ভালো কথা, তুমি যেন তখন কি সব আরো বলতে গিয়েও বললে না মনে হলো। এখন বলো তো, কি রহস্য ঘিরে আছে ওই আয়নাটাকে? কাজটা আপনি ভালো করলেন না পরমেশবাবু। আমি শুনেছি ওই আয়নাটা ভুতুড়ে। কেন তা অবশ্য আমি জানি না। যে বাড়ি থেকে ওটা আনা হয়েছিল সে বাড়ির একটা বুড়ি বলেছিল যে ওটা নাকি গত 150 বছর ঘরের এক কোণে ছেঁড়া ময়লা কাপড় দিয়ে ঢাকা ছিল। কেউ ওতে মুখ দেখেনি, কারণ বাড়ির সবাই জানে ওটার মধ্যে কি এক ভয়ঙ্কর জাদু আছে, যা কোনো মানুষের ভালো করে না। আরে বাবা, এ তো দারুণ খবর। আরে বাবা, এই গুজবের কথাটা তুমি ভালো করে ইংরেজিতে লিখে টাইপ করে দাও তো আমাকে। যা খরচ লাগে আমি দেব। জানো তো,
যা কিছু আমি কিনি তা আবার বিক্রি করব বলেই কিনি। আমার কিউরিও শপে দেশ বিদেশের বহু খদ্দের আসে। এমন একটা আয়নার সঙ্গে জন সেবাস্টিনের নাম আর এমন একটা গল্প জুড়ে দিতে পারলে ও আয়না আমি 5 গুণ লাভে বিক্রি করতে পারব। তা ভালো কথা। আচ্ছা, এই জন সেবাস্টিন লোকটাই বা কে ছিল, আর থাকতো কোথায় বলো তো? মাথা চুলকে রামরতনবাবু বললেন, সে তো কুখ্যাত জলদস্যু ছিল। গঙ্গায় তার দৌড়াতে একসময় নৌকা চলাচল নাকি বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। এ অবশ্য আমার শোনা কথা। তবু আয়নাটা পরমেশবাবু প্রথমে তার বাছাই ঘরে রাখলেন। রামরতনবাবু কথা রেখেছেন। আয়নার সঙ্গে আয়নার ইতিহাসও কোম্পানির কাগজে টাইপ করে পাঠিয়ে দিয়েছেন। এখন কলকবজাগুলো তেল দিয়ে নরম করতে হবে, কাঠের ফ্রেমে পালিশ ধরাতে হবে, তারপর কাজ সাফ করে ওটাকে বিক্রির ঘরের একেবারে মাঝখানে বসিয়ে দেবেন উনি। 5 গুণ নয়, হয়তো 20 গুণ দামও পেতে পারেন যদি তেমন কোনো খদ্দের এসে পড়ে। বুধনকে ডেকে বললেন, এই বুধন, এদিকে আয়। এই সাবান জল গুলে আগে কাঁচটা ভালো করে সাফ করে ফেল, তারপর আলী মিস্ত্রিকে খবর দে দেখি আজ রাতের মধ্যেই ওটাকে ফের বার্নিশ করে দিয়ে যাক। কাল ছুটির দিন আছে, শোরুমে ভালো জায়গায় রাখতে পারলেই কালই বিক্রি হয়ে যাবে। সারাদিন নিলামের ধকল গেছে, তাই ক্লান্ত ছিলেন পরমেশবাবু। ওই একটা আয়নাই তো নয়, আর যেসব মূর্তি পুরনো ঘড়ি কিনেছিলেন সেগুলো জায়গা মতো সাজাতে লাগলেন। জিনিসগুলো ঠিক জায়গা মতো রাখার উপরেও বিক্রি অনেকটাই নির্ভর করে। মনে মনে যে আয়নাটাকে কোথায় রাখবেন সে কথাই ভাবছিলেন উনি। হঠাৎ ও ঘর থেকে বুধনের চিৎকার ভেসে এলো। যেমন আচমকা সে চিৎকার, তেমন হঠাৎই তা আবার থেমে গেল, সে মাত্র সেকেন্ডের জন্য। তারপর বিকট একটা চিৎকারের সঙ্গে কিছু একটা পড়ার শব্দ। চোর চোর শব্দে অবাকই হয়েছিলেন পরমেশবাবু। চারিদিক বন্ধ বাড়ির মধ্যে চোর ঢুকবে কি করে? কিন্তু যেভাবে শেষ হলো ব্যাপারটা, তাতে প্রায় ছুটেই উনি বাছাই ঘরে পৌঁছালেন। কাজের লোক হলুধরও ছুটেই এসে হাজির হলো, তার চোখে মুখে বেশ আতঙ্ক মাখা। বাবুকে দেখে সে বলল, বাবু, ও বাবু, কি হলো বলেন দেখিনি? বুধনে যেন একটা চিৎকার শুনতে পেলাম। পরমেশবাবু দেখলেন জলের বালতিটা উল্টেছে। সাবান গোলা জলের মাঝখানে মেঝেতে পড়ে বুধন বেহুশ হয়ে গু গু করছে। চারিদিক যেমন বন্ধ ছিল তেমনই আছে। চোরের ব্যাপারটা নেহাতি কল্পনা, কিন্তু বুধনের হলোটা কি? কি দেখে ও এমন অজ্ঞান হয়ে গেল? ধরাধরি করে ওকে নিয়ে গিয়ে পাখার নিচে বেঞ্চে শুইয়ে দিলেন পরমেশবাবু। ঠান্ডা জলের ঝাপটা দিলেন চোখে মুখে। ফোন করে দিলেন ডাক্তারকে তাড়াতাড়ি আসার জন্য। বেশ কিছুক্ষণ জলের ঝাপটা দেওয়ার পর জ্ঞান ফিরল বুধনের। জ্ঞান ফিরে পেয়ে সে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। পরমেশবাবু জিজ্ঞেস করলেন, এই কি হয়েছে রে বুধন? কোনো কথা বলল না বুধন। তেমনি ভাবেই এদিক ওদিক চাইতে লাগলো। তা দেখে পরমেশবাবু বললেন, এই বুধন, আরে চোর আসবে কোথা থেকে এখানে? এই আয়নাটা এদিক ওদিক ঘুরে সামনে পিছনেও হেলে। কাজ সাফ করতে গিয়ে তুই অন্যমনস্ক ভাবে হঠাৎ তোর নিজের ছায়া দেখেই হয়তো অমন চোর ভেবে চেঁচিয়ে উঠেছিস। নিশ্চয়ই আয়নাটা আবার তোর হাতের ধাক্কায় ঘুরে যেতে চোরটাকে, মানে তোর ছায়াকে তুই আর দেখতে পাসনি, তাই ভয়ে। কথা শেষ করতে পারলেন না পরমেশবাবু। বুধন ফুপিয়ে কেঁদে উঠল। কান্না ভরা গলায় বলল, বাবু, বাবু, ও সীসা ভালো না বাবু। বাবু, ওটা বাইরে ফেলে দিন বাবু, ওটা বাইরে ফেলে দিন বাবু। থমকে গেলেন পরমেশবাবু।
এই কথার মানে? তবে কি রামরতনের কথাই ঠিক? মনের ভাব চেপে রেখে উনি ধমকে উঠলেন। এই থাম, আয়নার কথা তোকে ভাবতে হবে না, ওটা আমি নিজেই সাফ করব। তুই যা যা, তোর ঘরে গিয়ে শুয়ে পড়। হলধর, এই হলধর, একে নিয়ে যাও আর ডাক্তার বাবুকে খবর দাও, যা দাওয়াই লাগে তা আমি দেব। যা যা, তুই যা, এখন শুয়ে পড়। হলধর বুধনকে তুলে নিয়ে গেল। ওরা চলে যেতেই হাত দিয়ে পরমেশবাবু নতুন কাজের লোক মতিকে ডাকলেন। আয়নাটা তাকেই সাফ করতে বলবেন ভাবলেন। সবার আগে ঘরটাও সাফ করতে হবে। এই মতি, ওরে এদিকে আয়। মতি হলো বুধন আর হলধরের আত্মীয়। ওরাই ওকে কাজে এনেছে, কিউরিও শপের কাজ। খুব বিশ্বাসী চেনা জানা লোক না হলে এটা ওটা সেটা প্রায়ই চুরি যায়, আর চুরি মানেই তো লোকসান। এই শপের শেষ চুরির ব্যাপারটা অবশ্য পরমেশ বাবুকে বেশ ভাবিয়েছিল। একটা 100-1 বছরের পুরনো সোনার মোহর, দাম নেহাত কম নয়। তালা লাগানো শোকেস থেকে সেটা একদিন বেমালুম উধাও হয়ে গেল। যা এমনিভাবে যায় তার আর হদিশ পাওয়া যায় না। সেই থেকেই বুধনের মনে বোধহয় চোরের আতঙ্ক ঢুকেছিল। তার ফলে আয়নায় নিজের ছায়া দেখেই এমন কাণ্ড বাঁধিয়েছে। মতি আসতেই পরমেশবাবু ওকে কি কি কাজ করতে হবে তা বলে দিলেন। নিজেও হলঘরে গেলেন জিনিসগুলো ফের সাজাতে। তাড়াতাড়ি কাজ সেরে ডাক্তার বিশির জন্য অপেক্ষা করতে হবে একে। ডাক্তার বিশি আবার বেজায় গপ্পবাজ। আজ তো আবার রুগীর সঙ্গে এমন ঘটনার যোগ দেখে বিরাট গপ্পের খোরাক পেয়ে যাবেন। আয়নাটাও না আবার দেখতে চেয়ে বসেন। মতি, এই মতি, কই গেলি? এই শিগগির হাতের কাজগুলো সার বাপ, অনেক কাজ পড়ে আছে। হেঁকে মতিকে ডেকে তাড়াতাড়ি কাজ সারতে বললেন পরমেশবাবু। ওর হাঁক শেষ হতেই হুড়মুড় করে মতি এসে হাজির ওর সামনে। ও হাঁপাচ্ছে, হাঁপাতে হাঁপাতেই বলল, বাবু, ও বাবু, ও সীসা জাদু সীসা, ও সীসা আমি সাফ করতে পারবো না বাবু। ও সীসা আমি সাফ করতে পারবো না। মেঝের জল আমি মুছে দিয়েছি, আমি যাচ্ছি। অবাক পরমেশবাবু থমকে উঠলেন। মানেটা কি? কি বলছিস তুই? হ্যাঁ বাবু, ও সীসার ভেতর ছায়া নড়ে। এ কথা শুনে হেসে ফেললেন পরমেশবাবু। যা ভেবেছেন ঠিকই তাই। আয়নাটার অদ্ভুত নড়াচড়াই ছায়া নড়ছে দেখেই দুই বীরপুরুষ কাজ। ভালো জিনিসই কিনেছেন উনি। বললেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঘরের মেঝে ঠিকঠাক সাফ করেছিস তো? সাবান জলের বালতিটা রেখে দিয়ে যা, বাকি কাজ আমি করে নেব। বালতিটা ফেলেই যেন পালিয়ে বাঁচল মতি। ঘর থেকে বের হতে গিয়ে ফিরে দাঁড়িয়ে কি যেন বলতে চাইল, কিন্তু না বলেই বোকার মতো মুখ করে চলে গেল। হলঘরের বাকি জিনিসগুলো সাজানো শেষ হতেই ডাক্তার বিশির আসার খবর পেলেন উনি। হলধরকে বাকি কাজগুলো দেখতে বলে হাত মুখ ধুয়ে বসার ঘরে হাজির হলেন। ডাক্তার বিশি ওকে দেখেই হই হই করে উঠলেন। বললেন, দাদা, দারুণ একখানা গল্প শুনলাম আপনার বুধনের কাছে। ও তো হলপ করে বলেছে আয়নার মধ্যে অন্য আর একজনকে নড়তে দেখেই ও চোর ভেবেছিল। পরে ভয়ে অজ্ঞান হয়ে যায়। ভালোই আছে এখন, যা ওষুধ দেওয়ার তা দিয়েছি, রাতে ঘুমোলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু দাদা, আয়নাটা তো আমাকে একবার দেখতে হচ্ছে। আয়নার মধ্যে ছায়া নড়ে, এ তো অদ্ভুত কথা। তার উপরে সে ছায়া আবার অন্যের। চলুন চলুন, ব্যাপারটা না দেখা অবধি আমার শান্তি হচ্ছে না। চা দিতে বললেন পরমেশবাবু। চায়ের কাপ হাতে নিয়ে আয়নার নড়াচড়ার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও দিতে চেষ্টা করলেন। বোঝালেন কিভাবে আয়নার ভেতরে ছায়া নড়ে। সব শুনে খালি চায়ের কাপ নামিয়ে রেখে ডাক্তার বিশি বললেন, আপনি বলছেন আপনার আয়নাটা এমনভাবে কলকবজা আর বল বিয়ারিংয়ের ওপরে মাউন্ট করা যে তার ফলে ওটাতে একটা জাইরোস্কোপিক মুভমেন্ট ঘটানো সম্ভব, আর তা ঘটছে বলেই মনে হচ্ছে ছায়া নড়ছে। এ না হয় বুঝলাম, কিন্তু ওই অপরের ছায়ার ব্যাপারটাকে কি ব্যাখ্যা দেবেন? আরে বাবা, ওর ব্যাখ্যায় একটাই,
ভয়ে ভুল দেখা। আয়নায় অন্যের ছায়া নড়বে, এ কি সম্ভব? যে ব্যাখ্যাই দিন দাদা, ও আয়না দেখার মতন একটা জিনিস। চলুন ওটা নিজের চোখে দেখব, দেখি আমার বেলায় আবার কার ছায়া নড়ে ওঠে। হল ঘরের দরজার কাছে প্রায় পৌঁছেছেন ওরা। ঠিক তখনই হলঘর থেকে ছুটে বেরিয়ে এলো হলধর। ওর চোখে মুখে আতঙ্ক, হাঁপাতে হাঁপাতে বলল, বাবু, আয়নায় মনে হয় সত্যি জাদু আছে। হতভাগা মতি, সে আমাদের মুখে চুন কালি মাখিয়েছে বাবু। মতি? হ্যাঁ বাবু, মতি। কোথায় সে? সে এতক্ষণে পালিয়েছে বাবু। পরমেশবাবু ধমকে উঠলেন। কি আবল তাবল বকছিস? আয়নায় জাদু তো, মতি পালাবে কেন? বোকার মতো ফ্যাল ফ্যাল করে চেয়ে থেকে হলধর বলল, তাই তো বাবু, কিছুই বুঝছি না। আয়নায় যে স্পষ্ট দেখলাম মতি বাবরের সোনার মোহরটা চুপি চুপি চুরি করলো। কি বলছিস তুই? হ্যাঁ বাবু, স্পষ্ট দেখলাম আয়নায়। আরে বাবা, সে মোহর তো চুরি গেছে আজ থেকে প্রায় 3 মাস আগে। তার ছায়া তুই আজ দেখবি কি করে? ধমকেই বললেন পরমেশবাবু। ডাক্তার বিশি হেসে জিজ্ঞেস করলেন, এই হলধর, তুমি গাঁজা ভাঙের নেশা ধরেছ নাকি? হ্যাঁ? বোকার মতো তাকিয়ে রইল হলধর। তারপর কেমন করে যেন বলল, নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না। স্পষ্ট দেখেছি। মতি কোথায়? দেন তার ডাক। ওর কথায় আর তেমন কান দিলেন না পরমেশবাবু। বললেন, মতি তো গেছে বুধনের ওষুধ আনতে, ফিরলে ধরিস তো তাকে। মতি ওষুধ আনতে গেছে? সর্বনাশ করেছে বাবু। সে তো আর ফিরবে না, সে আর ফিরবে না। আচ্ছা ঠিক আছে, না ফিরলে থানায় যাস। বিরক্তিতে কথাগুলো বলে পরমেশবাবু ডাক্তার বিশিকে ডাকলেন। আসুন আসুন, চলুন আপনাকে একটা জিনিস দেখাই। খেয়াল করেছেন, এরাই এসব দেখছে। আমি নিজে কিন্তু এখনো এসব কিছুই দেখিনি। আর দেখবই বা কি করে? ওর নড়াচড়ার ব্যাপারটা তো আমি জানি ওর মধ্যে কিভাবে ছায়া আছে। হলধরকে ওখানে বোকার মতো দাঁড় করিয়ে রেখেই ওরা বড় ঘরটায় ঢুকলেন। পরমেশবাবু বললেন, ওটা কিন্তু এই ঘরে নেই ডাক্তারবাবু, ওটা আছে আমার বাছাই করা ঘরে, ও পাশে। যান, একলা গিয়ে দেখুন। আপনার বেলায় আবার কার ছায়া নাচতে শুরু করে, গিয়ে দেখুন। হো হো করে হেসে উঠলেন ডাক্তার বিশি। বললেন, মন্দ বলেননি। অমন আয়নায় একার মুখ দেখাই উচিত। আপনি দাঁড়ান, আমি দেখে আসি আমার বেলায় আবার কার ছায়া দেখা যায়। হাসতে হাসতে পাশের ঘরে চলে গেলেন ডাক্তার বিশি। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, ওদিকে আর কোনো সাড়া শব্দ নেই। 5 মিনিট পরে পরমেশবাবু মহা অস্বস্তিতে চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, কি হলো ডক্টর বিশি? শেষে কি আপনিও আপনার নিজের ছায়া দেখে ঘাবড়ে গেলেন নাকি? ব্যাপারটা কি? সারা শব্দ নেই কেন? তবুও কোনো উত্তর পেলেন না পরমেশবাবু। মানে, ডাক্তার বিশি তো আর কাজের লোকদের মতো কুসংস্কারাচ্ছন্ন নন। তবে কেন উনি অমন থমকে রয়েছেন? তাড়াতাড়ি ও ঘরে ঢুকে জীবনে সব থেকে বেশি অবাক হলেন পরমেশবাবু। আয়নাটার দিকেই মুখ করে দাঁড়িয়ে আছেন বিশি। ওর মুখ, চোখ যেন রক্তশূন্য। আতঙ্ক, ভয় আর দুশ্চিন্তা নিয়ে 2 চোখ বিস্ফারিত করে তাকিয়ে আছেন আয়নার দিকে। কি দেখছেন উনি ওই আয়নাটাতে? তাড়াতাড়ি পরমেশবাবু ওর পাশে গিয়ে দাঁড়ালেন। স্পষ্ট দেখলেন 2 ছায়াই ফুটে উঠেছে আয়নাটাতে, নিজের আর ডাক্তারের। আর কোনো কিছুই নেই। তবে ডাক্তার বিশির কাঁধে হাত রেখে ব্যস্ত হয়ে পরমেশবাবু জিজ্ঞেস করলেন, কি হলো ডাক্তার? আপনিও আয়নায় অপরের ছায়া নড়তে দেখেছেন নাকি? এমন ভূত দেখার মতো দাঁড়িয়ে আছেন কেন? দেখুন দেখুন, আমার আর আপনার ছায়া ছাড়া আয়নাটাতে আর কোনো ছায়া নেই। কি হলো দেখুন। 2 হাতে মুখ ঢেকে ফেললেন ডাক্তার বিশি। বললেন,
আমাকে আমার গাড়িতে তুলে দিন পরশবাবু, বাড়ি যাবো, অসুস্থ বোধ করছি। কি হলো আপনার? ব্যস্ত হয়ে পড়লেন পরমেশবাবু, কিন্তু মনের কৌতূহল চাপতে না পেরে বললেন, শেষে আপনিও কি ওদের দলে ভিড়লেন? মহাজ্বালা হলো। উত্তরে তেমনি কাঁপা গলায় ডাক্তার বিশি বললেন, বাড়ি যাবো আমি। ড্রাইভারকে বলে দিন যেন যেন সোজা আমাকে বাড়িতে নিয়ে যায়। ব্যাপারটা ওখানেই শেষ হলো না। মতি ওষুধ নিয়ে ফিরল না। হলধর আর কিছুতেই ওই আয়নাটা সাফ করতে রাজি হলো না। যাই হোক, সেদিন রাত অনেক হয়েছে দেখে কিউরিও শপে তালা দিয়ে কোলাপসিবল গেটটা বন্ধ করে দিলেন পরমেশবাবু। এসব করার আগে অন্তত বার চারেক তিনি নিজে গিয়ে ওই আয়নাটার সামনে দাঁড়িয়েছিলেন। নিজের ছায়াই শুধু নাচতে দেখেছিলেন, তাও যখন উনি আয়নাটা নিজের হাতে নাড়াচ্ছিলেন তখন। তাছাড়া আর কোনো ছায়া দেখেননি আয়নায়। বিছানায় শুয়ে শুয়ে ভাবলেন পরমেশবাবু, সেই আমেরিকানটাকে কালই খবর পাঠাতে হবে। অন্য কেউ দেখার আগে রে জনসনই দেখুক ওটা। এত সব ঘটনা ওটার সঙ্গে জড়িয়ে আছে, তা শুনিয়ে দাও মারা যাবে। বেশ খুশি মনেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। পরদিন বাইরের ঘরে বসে রে জনসনের চিঠিটা টাইপ করছেন। এমন সময় কোনো রকম জানান না দিয়ে এক বৃদ্ধা মেম ঘরে ঢুকলেন। অবাক পরমেশবাবু কিছু বলার আগে বৃদ্ধা ওর সামনের চেয়ার টেনে বসে পড়লেন। বললেন, আমার নাম ডরোথি সেবাস্টিন। জন সেবাস্টিনের যে আয়নাটা তুমি কিনেছ সে সম্বন্ধে কিছু কথা আমি তোমাকে বলতে চাই। তার আগে বলি, ও কুখ্যাত জন সেবাস্টিন আমারই পূর্বপুরুষ। মে গড ব্লেস হিম। মনে মনে খুশি হলেন পরমেশবাবু। বললেন, ম্যাডাম, আপনি এসেছেন দেখে খুশি হলাম। একটা কথা বলি, যাই বলুন না কেন একটু ধীরে সুস্থে বলবেন, আমি সঙ্গে সঙ্গে তা টাইপ করে নেব, বিশেষ করে ওই আয়নাটা আর ওই জন সম্বন্ধে। কথার শেষে তাড়াতাড়ি মেশিনের কাগজ বদল করলেন পরমেশবাবু। দেখুন, আমি এই বংশের শেষ মানুষ। আমার পর আর কেউই থাকবে না। আমার আর্থিক অবস্থা খারাপ, তাই যে কটা দিন বাঁচব ওই পুরনো জিনিস বিক্রি করেই বাঁচব। সব শেষে বাড়িটা, সে কথা থাক। অকশন হাউসেই জানলাম আয়নাটা তুমি কিনেছ, তাই তোমার কাছে এলাম। পরমেশবাবু বললেন, তা তো বুঝলাম, কিন্তু এটা তো বুঝতে পারলাম না যে আপনি কেন এসেছেন আমার কাছে। দাম চুকিয়ে ক্যাশ মেমো তো আপনাকে দিয়েছি। ওই আয়নার আমি এখন মালিক, ফেরত চাইলে পাবেন না, তা জেনে রাখো। না না, ও জিনিস আমি আর ফেরত চাই না। ওটা দিয়ে আমি আর কি করব? তবে কি জানো, ওই আয়নাটা ঘিরে বিশ্রী লোক কথা চালু আছে। আর তা চালু আছে বলেই আমাদের বংশের মাত্র 2 জন ছাড়া আর কেউ ও আয়নায় মুখ দেখেনি। আচ্ছা, তার 2 জন মুখ দেখেছিল বললেন, তারা কারা? প্রথম জন সেবাস্টিন নিজে, আর দ্বিতীয় জন আমার ঠাকুরদা। আমায় একটু বলবেন এই জন সেবাস্টিন আসলে কি করতেন? আসলে এরই মধ্যে অনেক আজে বাজে কথা আমার কানে এসেছে। জানি না কি শুনেছেন, তবে তিনি আসলে ছিলেন জলদস্যু। সঠিকভাবে বলতে হবে জলদস্যুদের জাহাজের একজন সাধারণ নাবিক। বহু যুগ আগে
জাহাজ ছেড়ে এ দেশের মাটিতে বাসা বাঁধেন। শুরু করেন দাস ব্যবসা। বাংলার দক্ষিণ থেকে ছেলে মেয়েদের ধরে এনে হাত ফুটো করে বেঁধে চালান দিতেন বিদেশে। বাঙালি দাস দাসীর খুব চাহিদা ছিল ইউরোপে। জন এই ব্যবসাতে কোটিপতি হয়ে যান। তখন নিজেই জাহাজ কেনেন। দাস ব্যবসার সঙ্গে ফের শুরু করে দেন জলদস্যুগিরি। লোকে বলতো তার দয়া মায়া বলতে নাকি কিছুই ছিল না। টাকার জন্য যা খুশি তাই করতেন। শেষে এমন হলো, লোকে তার নাম মুখে আনতেও ভয় পেত। এমন যখন তার অবস্থা, চোরের মুখে খবর পেলেন বড় নদীর ধারে এক বিদেশি কুঠি বানিয়ে খুব জাঁকজমক করে বাস করছেন। তার অনেক টাকা। জন সে কুঠি লুট করার ব্যবস্থা পাকা করলেন। রাতের অন্ধকারে নদী পথে গিয়ে কুঠি ঘিরে ফেললেন। চারদিক কাঁপিয়ে শেষে ঝাঁপিয়ে পড়লেন কুঠি বাড়ির ওপর। যারা বাধা দিল একে একে মরল। বাড়ির মালিক নিজে বন্দুক হাতে সব কিছু রক্ষা করতে চেয়েছিলেন, পারলেন না। দরজা ভেঙে বেদরপে ঘরে ঢুকলেন জন। তাকে দেখে বাড়ির মালিকের স্ত্রী ছুটে গিয়ে এই আয়নাটার পিছনে লুকিয়েছিলেন। মালিক হাতে তরোয়াল ফেলে দিয়ে বলেছিলেন, জন, আমাকে তুমি মেরো না, দোহাই তোমার। এ কথা কিন্তু জনের কানে যায়নি। হাতে তরোয়ালটা আমূল বসিয়ে দিলেন বিদেশির বুকে। আর্তনাদ করে উঠলেন বিদেশি ভদ্রলোক। জন, এই তুমি কি করলে? বুকের ওপর পা রেখে তরোয়ালটা টেনে বের করতে গেছিলেন জন। তখন এক ঝলক নজর পড়েছিল হতভাগ্যের ওপর। থমকে গেছিলেন জন। মাটিতে পড়ে ছটফট করছে ওরই ছোট বোনের স্বামী, যে ইচ্ছা করে কোনো সম্পর্ক রাখতো না জনের সঙ্গে। কিন্তু তাই বলে জন তো তাকে হত্যা করতে চায়নি। কি করতে কি হয়ে গেল? ছোট বোনের স্বামী ফ্রান্সিস শেষবারের মতো চোখ মেলে হাঁপাতে হাঁপাতে বললেন, আমার সর্বনাশ করে যদি তুমি বড়লোক হতে পারো তাহলে তাই হও, কিন্তু নিজের কথা কি কখনো ভেবেছ? হ্যাঁ, কোন নরকে তুমি নেমে যাচ্ছ তা কি ভেবেছ? তাকিয়ে দেখো, ওই আয়নার দিকে তাকিয়ে দেখো, নিজের ছবি দেখতে পাবে তুমি, ঠিকভাবে নিজেকে দেখতে পাবে। জন সোজা হয়ে দাঁড়াতেই তার ছায়া পড়েছিল ওই আয়নায়। আতঙ্কে শিউরে উঠেছিল জন। ওকে, ওই আয়নার মধ্যে থেকে ওরই দিকে এমন ভাবে তাকিয়ে আছে। ওকে, জন তার বোনকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন, পারেননি, কারণ তিনি কাউকে না বলে কোথায় চলে গিয়েছিলেন আর ফেরেননি। আয়নাটা জন তার নিজের ঘরেই রেখেছিলেন। কয়েকদিন পরেই সবাই শুনল রাতের অন্ধকারে জন নিজের ঘরে চেঁচাচ্ছেন, মাঝে মাঝে ভয়ে আর্তনাদ করছেন, ঘরময় ছুটোছুটি করছেন। শেষে একদিন রাতে ঘরের দরজা খুলে ছুটে বারান্দায় বের হয়ে এসে হাঁপাতে হাঁপাতে ছেলেকে বললেন, শোনো 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 শোনো, আমার অতীত ওই আয়নাটার ভেতর থেকে বেরিয়ে এসে আমাকে তাড়া করছে। আমাকে তাড়া করছে। ও কি বিভৎস অতীত!
জন বদ্ধ পাগল হয়ে গিয়েছিলেন। বাড়ি ঘর, টাকা পয়সা, জলদস্যুর নৌকা রইল পড়ে। এভাবেই একদিন জন মারা গেলেন। তারপর থেকে ওই আয়নাটা এই বংশের আর কেউই বহুদিন ব্যবহার করেনি। ওটাকে মোটা কাপড়ে মুড়ে এক পাশে সরিয়ে রাখা হয়েছিল। ওই আয়নাটার সঙ্গে এই বংশের আদি পুরুষ জনের এই গল্প আমাদের বংশে বরাবর চালু আছে। শোনা যায় আমার ঠাকুরটা এই বংশের আর্থিক অবস্থা আবার ফিরিয়ে এনেছিলেন। তিনি পুলিশে চাকরি করতেন। একদিন আয়নাটার ঢাকনা খুলে আবার ওটাকে নিজের শোবার ঘরে নিয়ে গিয়ে রাখলেন ঠাকুরটা। সবাইকে বললেন কুসংস্কার উনি মানেন না। কিন্তু তিনিও সে রাতে ওই আয়নার মধ্যে কি দেখলেন কে জানে। তার আর্তনাদ শুনে সবাই ঘরে গিয়ে দেখলো তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। জ্ঞান ফিরলে দু চার কথাই তিনি বলতে পেরেছিলেন, যার মানে ওই আয়নাটাকে আবার ঢেকে দিতে হবে। এমনভাবে করতে হবে যাতে ভবিষ্যতেও আর কেউই ওটাতে নিজের ছায়া না দেখতে পারে। তার মুখে শেষ কথা ছিল, সুজাগরের জঙ্গল, সুজাগরের জঙ্গল। সুজাগরের জঙ্গলে তিনি এক বিপ্লবী দলকে কোণঠাসা করেছিলেন বুদ্ধি করে। ভেবেছিলেন তাদের বন্দি করে বিচারে পাঠাবেন। কিন্তু স্থানীয় ইংরেজ সেনাপতি তার কোনো কথা না শুনে গোটা দলটাকে গুলি করে মেরেছিল। এ খবর কেউ জানত না। আমরা শুনেছিলাম ঠাকুরদার এক দুর্বল মুহূর্তে। সেই থেকে ওই আয়নাটা বাঁধা অবস্থায় পড়েছিল। নীলাম ওয়ালেদের ডাকতে তারা বলল ও সব বুজরুকি তারা মানে না। সব জিনিসের সঙ্গে আয়নাটাও তারা তুলে নিয়ে গেল। একটানা এতক্ষণ কথা বলে বৃদ্ধা থামলেন। পরমেশবাবু টাইপ মেশিন থেকে আঙুল তুলে বললেন, ধন্যবাদ আপনাকে ম্যাডাম, আপনি চমৎকার বলেছেন। আচ্ছা, আয়নায় কে ঠিক কি দেখেছিলেন সে সম্বন্ধে কিছু বলে যাননি না? না, জন সেবাস্টিন সেই দিন সঠিক কি দেখেছিলেন তা আমাদের বংশের কারো ডায়েরিতে পাওয়া যায়নি। তবে ঠাকুরদা মারা যাওয়ার আগে যা বলে গেছিলেন সে কথা ঠাকুরমার ডায়েরিতে পাওয়া যায়। তা তো হুবহু আমি আপনাকে বললাম। আমার মনে হয় আয়নার তিনি বোধহয় ওই সুজাগরের জঙ্গলের ঘটনার দৃশ্যই আবার দেখতে পেয়েছিলেন। আর এর বোধহয় একটাই মানে হয়, তার অতীত তাকে তাড়া করেছিল। আবার চুপ করে রইলেন বৃদ্ধা। কিছুক্ষণ কারো মুখে কোনো কথা ছিল না। শেষে পরমেশবাবুই জিজ্ঞেস করলেন, তা আপনি আমার কাছে কেন এসেছেন বললেন না তো? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কারণ একটাই, ওই আয়নায় ফ্রান্সিসের অভিশাপ লেগে আছে। তার জন্যই ওতে সবার অতীত পাপ ধরা পড়ে। এই পৃথিবীতে পাপী কে নয় বলুন? আমি চাই না অন্য আর কেউ ওই আয়নার জন্য বিপদে পড়ে। ওটা ভেঙে ফেলুন। হাসেন পরমেশবাবু, বললেন, আসলে ম্যাডাম, আমার ব্যবসায় তো পুরনো জিনিস কেনা বেচা করা। তাই যেসব জিনিসের অমন চমৎকার অতীত
সেগুলো কিন্তু আমাদের ঘরে অনেক টাকা আনে। ওটা আমি ভাঙতে পারবো না। আর তাছাড়া আমি নিজে ওটার সামনে বহুবার দাঁড়িয়েছি। কই, আমার অতীত তো আমাকে একবারও তাড়া করেনি। সে যাই হোক, আপনি একটু বসুন, চা খান, তারপর ট্যাক্সি ডেকে দিতে বলছি। বাড়ি যান, মিছিমিছি আয়না নিয়ে আর চিন্তা করবেন না। বৃদ্ধা দুঃখই পেলেন, তাতে কিন্তু বিচলিত হলেন না পরমেশবাবু। বৃদ্ধা চলে যেতেই গাড়ি হাঁকিয়ে স্বয়ং রে জনসন হাজির হলেন। একগাল হেসে বললেন, হে বস, তোমার দেওয়া সেই প্রাচীন মূর্তি আমার ড্রয়িং রুমকে একেবারে 13th সেঞ্চুরিতে নিয়ে গিয়েছে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট ব্রাদার। বলছি, আছে কিছু নাকি আর তোমার এরকম চমকে দেওয়ার মতো? আয়নাটার কথা বললেন পরমেশবাবু, সমস্ত গল্পই শোনালেন। শেষে বললেন, ওটা অবশ্য ঠিক আর্টের জিনিস হলো না, তবে আমাদের ডাক্তার বিশির ঘটনার পর ওটা নিয়ে আমিও ভাবছি। মনে হলো তোমাকে বলি, তাই। রে জনসন পকেট থেকে চেক বই বের করে একটা ব্ল্যাঙ্ক চেক সই করে দিলেন। সঙ্গে সঙ্গে ড্রাইভারকে ডেকে মালটা তখনই তুলে নিয়ে যেতে বললেন। এরপর নিজেই গাড়ি হাঁকিয়ে চলে গেলেন। তবে সাহেব চলে যাবার আগে চেকে টাকার অঙ্কটা পরমেশবাবু লিখিয়ে নিয়েছিলেন। অঙ্কটা ওরও আশাতীত। আয়নাটা লরি চেপে চলে গেল। পরমেশবাবু ভাবলেন, বুধনকে ডেকে জিজ্ঞেস করলে হয় না সে ঠিক কি দেখেছিল আয়নায়। বুধন, হলধর, মতি এরা তো সব নিকট আত্মীয়। হলধর, মতি বা দেখেছিল কি আয়নায়? জিজ্ঞেস করেও আর জিজ্ঞেস করা হলো না। এরপর কেটে গেল বেশ কয়েকদিন। কদিন পরে হঠাৎ একদিন ইংরেজি কাগজে একটা ছোট্ট খবর নজরে পড়ল ওর। ভিয়েতনাম যুদ্ধের সম্মানিত বীর রে জনসনকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি নিজেই নিজের রিভলভারের গুলিতে আত্মহত্যা করেছেন। ঘরে একটা বিশাল আয়নার ভাঙা কাচের মাঝে তার মৃতদেহ পড়েছিল। আশেপাশের সবাই বলেছে, কদিন থেকে রাতে ওর ঘরে মাঝে মধ্যে চিৎকার শোনা যেত। গতকাল গুলির শব্দ হওয়াতে পাড়া প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢোকে। সবার ধারণা ওর সাময়িক মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল। খবরটা পড়ে পরমেশবাবু চেয়ারে সোজা হয়ে বসেছিলেন। খবরটা বিশ্বাস করতে তার বেশ বেগ পেতে হয়েছিল, কিন্তু এরপর তিনি আর থেমে থাকেননি। উঠে পড়ে লেগে অবশেষে সেই বাবরের মোহরটা উদ্ধার করতে পেরেছিলেন। মতি ওটা বিক্রি করতে পারেনি। ওর আত্মীয় হলধর ছুটিতে বাড়ি গিয়ে ওটা উদ্ধার করে আনে। এর অনেক পরে সে ধরা পড়ে। পরমেশবাবু এখনো ভাবেন, তবে ডাক্তার বিশি সেদিন আয়নায় কি দেখতে পেয়েছিলেন? সত্যি ব্যাপারটা যে কি তা আর ওর জানা হয়নি। এতক্ষণ আপনারা শুনলেন শিশির কুমার মজুমদারের লেখা ফ্রান্সিসের অভিশাপ গল্প অবলম্বনে আমাদের আজকের নিবেদন অভিশপ্ত আয়না। আজকের গল্প পাঠে ছিল সায়নী। অন্যান্য চরিত্রে শঙ্খ, কৌশিক, অর্ঘ্য, অমৃতা, শুভব্রত এবং আমি সুশ্রী। আজকের পোস্টার ডিজাইনের সঙ্গে ছিল রৌনক। গল্পের সূত্রধার আমি সুশ্রী। পরিকল্পনা এবং উপস্থাপনায় টিম কাউন্টলেস টেলস। গল্পটি কেমন লাগলো জানান আমাদের কমেন্ট বক্সে। আর এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে কিসের অপেক্ষা করছেন? তাড়াতাড়ি করে নিন। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো পর্বে। আজকের মতো চলি, নমস্কার।